হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এ ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ চুম্বকত্ব অধ্যায় থেকে প্রবলেম সেট 2 1 থেকে 9 ফুল সলিউশন। আজকের ভিডিওতে 1 থেকে 9 প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর পরের ভিডিওতে #2 প্রবলেম সেট 2 এর #2 এখানে আলোচনা করব আমরা 10 থেকে 18 নাম্বার প্রশ্ন নিয়ে, অর্থাৎ দুটো পার্টে ভিডিওটা সম্পূর্ণ করব প্রবলেম সেট 2 এর সমস্ত প্রশ্ন। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আর বুঝতে পারলে বন্ধু বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করে দিও। এটাই গেল বক্তব্য। আর পরিস্থিতি ভীষণ জটিল, সেখানে নিজেকে ভালো রাখা, অপরকে ভালো রাখা ভীষণ দরকার। এই রিলেটেড আমি ভিডিও বানিয়েছি, আশা করি তোমরা দেখেছো। যদি দেখে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা কিন্তু অবশ্যই চেক আউট করো। কথাটা বোঝা গেল আশা করি, এবং তার সাথে সাথে নিজে সাবধান থাকো, সতর্ক থাকো। তাহলে আজকে ক্লাসটা চলো শুরু করা যাক। আর এই রিলেটেড আমাকে আশা করছি আর কোনো ভিডিও বানাতে হবে না, সেটাই আশা করা যেতে পারে। দুটো সূত্র প্রথমে আমি লিখে নিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে যে কী রিলেটেড ব্যাপারটা যাবে বা কী রিলেটেড আমরা করতে যাচ্ছি। এই দুটো সূত্র আমরা লিখে নিলাম। এটা একটা সার্কুলার লুপের সেন্টারে কতটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় সেটা, আর এটা হচ্ছে অ্যাক্সিসে, কোনো একটা পয়েন্ট অ্যাক্সিসে, সেটা সেন্টার থেকে এক্স ডিস্টেন্স দূরে, সেখানে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে সেটার এটা রাশিমালা আর ওইটার রাশিমালা। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে ভীষণ পরিমাণে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা 100, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। দেখো একে একে করছি। পাক সংখ্যা 100, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এই দুটো হলো। তারপর এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার মানের প্রবাহ গেলে, অর্থাৎ কারেন্ট যেটা সেটা 1 অ্যাম্পিয়ার। বেশ, আর কি বলেছে, কারেন্ট গেলে কুণ্ডলীর কেন্দ্রে কত ম্যাগনেটিক ফিল্ড, আর কেন্দ্র থেকে 2.5 সেন্টিমিটার দূরে কতটা ম্যাগনেটিক ফিল্ড, 2.5 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এক্স আমাদের এখানে 2.5 সেন্টিমিটার, একটা সেন্টারে বার করবো, আর একটা এক্স ইজিক্যাল টু 2.5 সেন্টিমিটার দূরে অ্যাক্সিস থেকে, সেন্টার থেকে এতটা দূরে, সেখানে কত সেটা বার করবো। প্রথমে সেন্টারে বার করি, বি সেন্টার হুইচ ইজ μ0 মানে 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু এন মানে হচ্ছে 100টা পাক সংখ্যা, কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, ডিভাইডেড বাই 2 ইন্টু আর রেডিয়াস মানে 5 ইন্টু 10⁻²। তাহলে এখন বক্তব্যটা দাঁড়ালো যে 5 দুগুণে 10, 10-এ আর এটাতে কেটে গেলে 10⁻⁻1, উপরে গেলে 10⁻+1, তাহলে আমাদের এখানে হচ্ছে 4 পাই ইন্টু 10⁻7 থেকে 3 বাদ দিলে -4, এত টেসলা। এটা মোটামুটি 12-র মতো কিছু আসবে। যাই হোক, সেরকম কিছু একটা আসছে। তো দেখো r² + x² এর যে ভ্যালুটা সেটা আমি মিটারে ডাইরেক্ট বার করবো, তাহলে আমার আর ঘাত নিয়ে কোনো প্রবলেম থাকবে না। হয়ে গেল 5 মানে 0.05 হয়ে গেল, সেটা মিটারে, প্লাস মানে এটার স্কোয়ার, প্লাস এক্স মানে হচ্ছে 2.5, এটা 0.0025, এখানে ছিল 1 ঘর 2 ঘর, হ্যাঁ 0.025 তার স্কোয়ার, এখানে ছিল 1 ঘর 2 ঘর, 100 দিয়ে ভাগ করলাম, সেন্টিমিটার থেকে মিটার হয়ে গেল। এটার পাওয়ারে 3/2, সব কিছুই হয়ে গেল মিটারে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটার যেটা আসবে 0.05 ইন্টু 0.05, এটা আসছে কত, 1 2 3, 2.5 ইন্টু 10⁻³ 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে প্লাস 0.025 ইন্টু 0.025 মানে 6.25, 4টা, তাই তো, 1 2 3 4, 6 2 5, 20-4, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এখানে এটার পাওয়ারে দেবো আমি 3/2, হয়ে গেল। তাহলে এটার সাথে যদি যুক্ত করি 0.0025, তাহলে আমার আসছে এটা, হুইচ ইজ 3.125 ইন্টু 3/2, তাহলে এটার পাওয়ারে করব 1.5, তাহলে আমাদের কাছে যেটা ভ্যালু আসছে সেটা 1.74 6 9 2 8
0.107 ইন্টু 10⁻⁻4 হয়ে গেল। এইবারে যদি আমি করি যে বি অ্যাক্সিস হুইচ উইল বি μ0, না আমি মান বসাচ্ছি ডাইরেক্ট, 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 100 ইন্টু কারেন্ট 1 ইন্টু আর স্কোয়ারের ভ্যালু আমরা পেয়েছি 0.0025 ডিভাইডেড বাই, মিটারে করে নিয়েছি, কোনো চাপ নেই, মিটারে করে নিলাম, ডিভাইডেড বাই 2, আর এই টোটালটার মান আমরা পেয়েছি 1.7469281007 ইন্টু 10⁻⁻4। তাহলে এই দুটো যদি ক্যান্সেল আউট করি, এটা আর এটা, তাহলে 10⁻³ পড়ে থাকে। আবার এই দুটো যদি ক্যান্সেল আউট করি, এটা আর এটা, তাহলে 10⁻⁻1 পড়ে থাকে, জাস্ট এইটুকুই। আবার এটা যদি ক্যান্সেল করি, এটা আর এটা, তাহলে 2 পড়ে থাকে, মানে 2 ইন্টু পাই ইন্টু 10⁻⁻1 ইন্টু ওই 0 কটা করি, 2 ইন্টু পাই ইন্টু 0.0025, এটা ডিভাইডেড বাই 1.746928107, এটা ডিভাইডেড বাই আবার 10, এটা, তাহলে এটা আসছে 8.99176 এমনি মতো 10⁻⁻4। এটাকে অলমোস্ট আমরা 9 ইন্টু 10⁻⁻4 টেসলা ধরতে পারি। ওইখানে ক্যালকুলেশনে কোথাও গন্ডগোল হয়েছিল, হতেই পারে, মিস্টেক একটা হতেই পারে, অসুবিধা নেই কিছু, বাট অঙ্কের যে প্রসিডিউর, সে প্রসিডিউরটা কিন্তু এভাবে থাকবে। আশা করি বোঝাতে পারলাম, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, একটু মাইন্ডটা মানে ডিসব্যালেন্সড আছে, সেই কারণে হয়তো কোনো গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে, আমরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। 0.4 মিলিমিটার ব্যাসের অন্তরিত তামার তার দিয়ে 100 পাকের একটি বৃত্তাকার তার কুণ্ডলী তৈরি করা হয়েছে। বেশ, তাহলে কী কী পেলাম দেখো তো। 0.4 mm ব্যাসের, আচ্ছা, তাহলে ডায়ামিটারটা হচ্ছে 0.4 mm, তাহলে রেডিয়াসটা কত 0.2 mm। 0.2 mm মানে কত বাবা, 0.2 ইন্টু 10⁻³ মিটার। নেক্সট, 100 পাকের একটি বৃত্তাকার কুণ্ডলী তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা তারের রেডিয়াস, হ্যাঁ, বৃত্তটার রেডিয়াস না, তারটার রেডিয়াস, এন যেটা, সেটা হচ্ছে 100 পাক। বাট যে কুণ্ডলীটা তৈরি করা হয়েছে বৃত্তাকার কুণ্ডলী, তার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। আবার আর একটা আর আছে, সেটা কিন্তু হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক 5 সেন্টিমিটার মানে হচ্ছে 5 ইন্টু 10⁻⁻2 মিটার। বেশ, এত দূর পর্যন্ত হয়ে গেল। এর দুই প্রান্তে একটি 2 ভোল্ট তড়িৎচালক বলের ব্যাটারির সঙ্গে যুক্ত করে তড়িৎ প্রবাহ পাঠালে, এটা হচ্ছে 2 ভোল্ট পাঠালে বৃত্তের কেন্দ্রে কত মানের চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, তামার রোধাঙ্ক সেটা দিয়ে দিয়েছে। ম্যাগনেটিক ফিল্ড অ্যাট সেন্টার বার করতে হবে, আর তামার রোধাঙ্ক এখানে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 1.76 ইন্টু 10⁻⁻8 ওহম ইন্টু মিটার। রোধাঙ্ক দিয়ে দিয়েছে, রোধটা বার করতে হবে আমাদের এখানে। রোধটা বার না করলে আমরা কারেন্ট পাবো না। বি সেন্টার বার করতে গেলে তোমাকে μ0 ni/2 আর বার করতে হবে, তো μ0 আছে, এন আছে, আইটা নেই। আমাদের প্রথমে আই চাই, যে সেন্টারে কত কারেন্ট যাচ্ছে বা লুপটাতে কত কারেন্ট যাচ্ছে, হুইচ ইজ ভোল্টেজ আপন রেজিস্ট্যান্স। এবারে ভোল্টেজ আমাদের জানা 2 ভোল্ট, রেজিস্ট্যান্স আমরা বার করবো, তাই তো। রেজিস্ট্যান্স বার করতে হলে এটাকে মিটার দিয়ে গুণ করতে হবে, মানে লেন্থ দিয়ে গুণ করতে হবে। তারটা 100 পাকের, ঠিক, বেশ, তাহলে তার দৈর্ঘ্য কত, তারটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, 100 পাক কমপ্লিট করা হয়েছে। 1 পাক মানে হচ্ছে 2 পাই আর, 100 পাক মানে হচ্ছে 200 পাই আর, তাহলে ওটাই তো আর লেন্থ। তাহলে আমরা পেয়ে গেলাম ভোল্টেজ হচ্ছে 2, আর এটা হবে রো ইন্টু এল, রোটা দিয়ে দিয়েছে, রোধাঙ্কের সাথে এলটা গুণ করবো, তাহলে আমাদের হয়ে গেল। ক্রস সেকশনাল এরিয়া তো বার করতে পারবো, হ্যাঁ, তাও বার করা যেতে পারে, অসুবিধা নেই। না, এইভাবে বার করলে তো হবে না, রোধটা আগে বার করে নিই ইন্ডিভিজুয়ালি, সুবিধা হবে। রোধটা হবে RA/L, সরি রো এল বাই এ, কিন্তু তাতে তো রোধ পাবো না, না, রো এল বাই এ, তাহলে এটা এ এইভাবে যদি করি, রো এ বাই এল, এটা ইন্টু মিটার স্কোয়ার, না ভুল হচ্ছে একটা, রো এল বাই এ, হ্যাঁ, রো এল বাই এ, মিস্টেক হয়ে যাচ্ছে আজকে, টোটালি মাইন্ডটা আনস্টেবল আছে।
রো এল বাই এ। রোধ পেতে গেলে রোধাঙ্ক গুণিত লেন্থ অফ দ্য ওয়্যার ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়্যার। তাহলে আমি যদি বলি এখানে আমরা যে রো করব, আর লেন্থ কত হবে না 100টা পাক, একটা পাক মানে 2 পাই আর, 100টা পাক মানে 200 পাই আর, 200 পাই আর। এই আরটা কোনটা? এই আরটা কিন্তু রেডিয়াস অফ দ্য ওয়্যার, রেডিয়াস অফ দ্য কয়েল না, রেডিয়াস অফ দ্য ওয়্যার, ডিভাইডেড বাই ওর যে ক্রস সেকশনাল এরিয়া পাই আর স্কোয়ার। এটা করব আর এ ক্যান্সেল, নিচে পাই পাই ক্যান্সেল, তাহলে 200 ইন্টু রো ডিভাইডেড বাই আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 200 ইন্টু রো, রোটা কত 1.76 ইন্টু 10⁻⁻8 ডিভাইডেড বাই ওর রেডিয়াস হুইচ ইজ 0.2 ইন্টু 10⁻⁻3। এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে যদি আমি করি, দেখো এখান থেকে কী কী হবে, দশমিক তুললাম, এই দশমিকটা তুলে এখানে দিলাম, আবার এই দশমিকটা তুলে এটা কাটলাম, এটা কেটে 10⁻⁻5, আবার এটা কেটে 10⁻⁻4, ব্যাস শর্টেড। আবার 2 কেটে গেল, তাহলে পরে থাকছে 176 ইন্টু 10⁻⁻4। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট কত পাবো বাবা? কারেন্ট পাবো 2 ডিভাইডেড বাই 176 গুণিত 10⁻⁻4, এত অ্যাম্পিয়ার কারেন্ট আমরা পাবো। কারেন্ট যদি পেয়ে যাই তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বার করাটা সোজা হয়ে যাবে, অসুবিধা হবে না। অঙ্কগুলো বড়, আর কিছুই না, করা যাবে, অসুবিধা নেই কিছু। ঠিক আছে, তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাট সেন্টার μ0 ni/2r, তাহলে μ0 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু n হচ্ছে 100 পাক, কারেন্ট হচ্ছে 2/176 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই 2 আছে, আবার রেডিয়াস আছে, এই রেডিয়াসটা কিন্তু 5, মানে 5 ইন্টু 10⁻⁻2। তাহলে 4 2 6, এক বাদ দিলে 10⁻⁻8, এটার থেকে এটা বাদ দিয়ে দেবো, আবার 2 কেটে যাবে। তাহলে পড়ে থাকছে আমাদের কাছে কত না 40 পাই ডিভাইডেড বাই 176 ইন্টু 5, 5ও যাবে কাটা, 5 8 40, 4 4 16, 4 4 16, 4 2 8, 2 দিয়ে 22, মানে পাই বাই 22। এটা কি আছে অ্যান্সার? দেখা যাক। 0.124, না এটাও তো নেই। এখানটাতে গন্ডগোল যেটা হয়েছে সেটা হচ্ছে এই দুটো রেডিয়াস কিন্তু সেম না। আমি যদি বলি যে বৃত্তাকার কুণ্ডলিটা এই টাইপের দেখতে, তাহলে তার লেন্থ বার করার সময় যে 2 পাই আর ইউজ করছি সেটা তো এই আরটা, আর তার এরিয়া বার করার টাইমে যে রেডিয়াসটা ইউজ করছি সেটা তো এই আরটা, অর্থাৎ তারটার ব্যাসার্ধ। এই দুটো আর কাটবে না, এখানটাতে ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি বার করছি। জায়গাটা বেশি লাগবে, আমি পুরোটাই মুছে দিচ্ছি। অন্য কালার ইউজ করি, ভালোভাবে শুরু করি। রেডিয়াসটা প্রথমে বার করব, রেডিয়াস বার করাটাতেই মেন খেলা। এটা হচ্ছে রো এল বাই এ, ঠিক আছে, রোটা রো আছে, আর এটা হবে 200 পাই আর। বাট এই যে আরটা সেটা বড় আরটা, মানে 5 ইন্টু 10⁻⁻2, আর নিচে যেটা পাই আর স্কোয়ার করবো এরিয়া আমরা পাই ইন্টু আর স্কোয়ার, এই আরটা কিন্তু 0.2 ইন্টু 10⁻⁻3, তাহলে 0.04 ইন্টু 10⁻⁻3টা -6। আশা করি বোঝাতে পারলাম। পাই পাই দেখো কেটে গেল, পাই পাই কেটে গেল, আরও কাটবে, চিন্তা নেই। 10⁻⁻6, 10⁻2 হুইচ ইজ 10⁻4। আর কি কাটবে? আর যেটা কাটবে সেটা পরে কাটছি, তার আগে রোয়ের মানটা বসিয়ে দিই একটু, তাহলে সুবিধা হবে ব্যাপারটা। রোয়ের মানটা কত? রোয়ের মান হচ্ছে 1.76 ইন্টু 10⁻⁻8, তাই না? তাহলে দেখো আরও কাটবে কিছু, 4 2 6, 8 থেকে বাদ দিলে 10⁻2, আবার 10⁻2 এখানেও আসছে, 10⁻2 কেটে গেল, ঠিক নিচে অনলি 4, আর কেউ নেই। তাহলে 2 2 4, আবার 2 দিয়ে এটাকে কাটলে
0.2 8 16 2 8 16 এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে 0.88 গুণিত 5 এত ওহম। এটা আসছে 8 5 40 0 হাতে থাকলো 4, 8 5 40 4 44, 2 ঘর আগে দশমিক মানে এটা কাটলে এখানে মানে অ্যাকচুয়ালি 4.4 ওহম। ক্লিয়ার হলো রেডিয়াসটা, কোনো অসুবিধা নেই, রেজিস্ট্যান্সটা। এবারে আমরা বার করব আই কারেন্ট, সেটা হবে ভোল্টেজ আপন রেজিস্ট্যান্স, ভোল্টেজ 2, রেজিস্ট্যান্স 4.4। কারেন্ট আমাদের বার করা হয়ে গেল। এবার আমরা বার করব বি অ্যাট সেন্টার, কত হবে μ0 ni/2r। μ0-র মান আমরা বসাবো 4 পাই ইন্টু 10⁻⁻7, n এর মান বসাবো 100, i এর মান বসাবো 2/4.4 ইন্টু আবার 2 ইন্টু এইচ এর রেডিয়াস, সেটা বড় রেডিয়াসটা মানে 5 ইন্টু 10⁻²। এটা কাটলে 10⁻5, আবার 10⁻5-এর থেকে দুটো বাদ দিলে 10⁻³ কেটে দিলাম একবারই। এখানে আবার 2 2 কেটে দিলাম। আর কি কাটবো, আর কিছু কাটার তো নেই, বাট 4 দিয়ে কাটলে এখানে পাই ইন্টু 10⁻³ পড়ে থাকলো, আর নিচে 1.1 ইন্টু 5 মানে 5.5। দেখা যাক এটার ভ্যালুটা কত দেয়, পাই ডিভাইডেড বাই 5.5। হ্যাঁ, এটাকে 5.7 করলে গুণ করছি, তাহলে একটা ভাগ করবো, ভাগ মানে 10⁻⁻4, তাই তো? হ্যাঁ ঠিক আছে, 5.7 ইন্টু 10⁻⁴, 5.7 ইন্টু 10⁻⁴, এত টেসলা। ক্লিয়ার, শর্টেড হয়ে গেছে আমাদের অঙ্ক। 2 নম্বরেরটা পরিষ্কার। 3 নম্বরেরটা পড়ি। 99 ওহম রোধ বিশিষ্ট একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারে 10 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে পূর্ণ স্কেল বিক্ষেপ ঘটে। ওই গ্যালভানোমিটারটিকে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত পঠনক্ষম একটি অ্যামমিটারে আর 100 ভোল্ট পর্যন্ত পঠনক্ষম একটি ভোল্টমিটারে কীভাবে রূপান্তরিত করা যায়। বেশ, যদি অ্যামমিটারে প্রথমেরটা কী বলেছিলাম, অ্যামমিটারে পরিণত করতে চাই তাহলে সমান্তরালে একটা নিম্নমানের রোধ দেবো। যদি ভোল্টমিটারে পরিণত করতে চাই তাহলে শ্রেণীতে একটা উচ্চ মানের রোধ দেব। এই হচ্ছে আমার বক্তব্য। এই টাইপের অঙ্ক প্রবলেম সেট 1-এ প্রচুরবার করেছি, অনেকবার করেছি। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কোনো মিস্টেক হবে না, তাই তো? দেখো 3 নম্বরেরটা কী বলেছে, তাহলে ওর যে রোধ, কার গ্যালভানোমিটারের যে রোধ অর্থাৎ জি, তার মান হচ্ছে 99 ওহম, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এর তড়িৎ প্রবাহ পূর্ণস্কেল বিক্ষেপ দেখায়। আচ্ছা, কারেন্ট গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে সর্বোচ্চ যেটা যেতে পারে সেটা হচ্ছে 10 মিলিঅ্যাম্পিয়ার, 10 মিলিঅ্যাম্পিয়ার। এই দুটো জিনিস একটা গ্যালভানোমিটারের প্রপার্টি হিসাবে দিয়ে দিয়েছে। তাহলে প্রথম যে কাণ্ডটি সেটা হচ্ছে টু কনভার্ট অ্যামিটারে কনভার্ট করতে চাই আমি, তাহলে অবভিয়াসলি একটা সমান্তরালে কী দেবো, নিম্নমানের রোধ শান্ট ইউজ করব। বেশ, তাহলে এই রোধের মানটা জানতে চাই, এসের মান আমি জানতে চাই, কত হবে বলো, এটা হচ্ছে বক্তব্য। কোনো প্রবলেম না, এই এসের মান পেয়ে গেলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আর কি জানতে চেয়েছে, আর কিছু জানতে চাইনি পরেরটাতে। এটা 1 অ্যাম্পিয়ার পর্যন্ত পঠনক্ষম, মানে 1 অ্যাম্পিয়ার যেন এটা পড়তে পারে, তাহলে এই টোটাল কারেন্টটা যেটা হবে সেটা হবে 1 অ্যাম্পিয়ার। এর মধ্য দিয়ে যেন 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তবে তো ও সেটা রিডিং করবে অ্যাজ এ রিডিং। তাহলে 1 অ্যাম্পিয়ার কিন্তু হচ্ছে বাবা ওর আই মানে হচ্ছে টোটাল কারেন্ট। তাহলে টোটাল কারেন্ট পেলাম, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট পেলাম, বাকিটা যেটা পড়ে থাকবে সেটা শান্টের মধ্য দিয়ে কারেন্ট। আমি আবারও বলবো যে আইজি গুণিত জি ইকুয়ালস টু আইএস গুণিত এস, এটা মাস্টার রুল, এর আগে কিছু নেই। দরকার আমাদের এস যদি জানতে চাও তাহলে আইজি গুণিত জি ডিভাইডেড বাই আইএস। আইজি অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট হুইচ ইজ 10 মিলিঅ্যাম্পিয়ার, তাহলে 10 ইন্টু 10⁻³ গ্যালভানোমিটারের রোধ 99 ডিভাইডেড বাই এর মধ্য দিয়ে যাওয়া 1 মাইনাস 10 মিলিঅ্যাম্পিয়ার মানে হচ্ছে 10কে 1000 দিয়ে ভাগ, তাহলে একটা কাটলাম, দুটো কাটলাম, তিনটে কাটলাম এখানে। আশা করছি বোঝা গেল। 10/1000 মানে 1/100, 1/100 মানে এটাই। তাহলে 1 মাইনাস 0.01, তো আসবে ততই, কোনো প্রবলেম নেই। তাহলে 1 থেকে যদি এটাকে বিয়োগ করি 0.01, এটাকে বিয়োগ করবো আমি 9, হ্যাঁ 0.99, তাহলে আমাদের এখানে আসছে 10⁻² ইন্টু 99 ডিভাইডেড বাই 0.99। এটাকে তুললে 10⁻² থাকছে,
এটা কেটে দিলাম, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস কী করলাম আমি, ও এটা কেটে যাবে, সরি মিস্টেক, এটা কেটে যাবে, তাহলে আমাদের হবে 1 ওহম। তাহলে 1 ওহম মানের একটা রোধ যদি আমি সমান্তরালে ইউজ করি তাহলে এটা একটা অ্যামিটারে কনভার্ট হয়ে যাবে। 2 নম্বর যে আমার ইচ্ছে সেটা হচ্ছে টু কনভার্ট ভোল্ট মিটারে কনভার্ট করতে চাই। তাহলে এখানে একটা আমাদের গ্যালভানোমিটার, এখানে আমাদের হাই রেজিস্ট্যান্সের একটা শান্ট ইউজ করছি আমি, আর এই যে ভোল্টেজটা যেন হয় ড্রপ, এটা আমার ইচ্ছে, তবে তো ভোল্ট মিটার হবে, সেটা যেন মেজার করতে পারে, কত পারে না 100 ভোল্ট। বোঝাতে পারলাম অবশ্যই। তাহলে এটার মধ্য দিয়ে আমি কি করব, কী বা করতে পারি, অনেক কিছু করতে পারি। যদি জি এর 2 প্রান্তে ওহমের সূত্র আমি লাগাই, তাহলে জি এর 2 প্রান্তে ভোল্টেজ ড্রপ কত, তাহলে ভিজি কত হবে, ভিজি হবে আইজি গুণিত জি। আইজি কত 10 মিলি অ্যাম্পিয়ার, মানে 10 × 10 টু দি পাওয়ার মাইনাস 3, জি কত 99, তাহলে কত হবে 99 × 10 টু দি পাওয়ার মাইনাস 2, হুইচ ইজ 0.99 ভোল্ট। তাহলে অবভিয়াসলি ভিএস যেটা হবে সেটা হবে 100 ভোল্ট মাইনাস 0.99, এবং সেটা সমানই হচ্ছে ওর মধ্য দিয়ে যাওয়া কারেন্ট, কত কারেন্ট যাবে, যেটা অ্যালভোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে, হুইচ ইজ 10 মিলি অ্যাম্পিয়ার, 10 × 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু শান্ট এটা। তাহলে শান্ট যেটা হবে সেটা হচ্ছে 100 থেকে এটাকে বাদ দিলে 9 আছে 10 বলবে 1 দিতে, 10 মিলে গেলো 0, 10 বলবে 9 দিতে, এটা হচ্ছে বিষয়। 9কে 10 শোনা তাহলে 1, 9কে 10 শোনা তাহলে 1, 9কে 10 শোনা তাহলে 1, 9কে 10, হ্যাঁ ঠিক আছে, ডিভাইডেড বাই 10 × 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা কাটলে 10 টু দি পাওয়ার মাইনাস 2, এটা কাটলে এটা 9901 ওহম। 9901 ওহম রোধ যদি আমি শ্রেণীতে ইউজ করি তাহলে সেটা একটা ভোল্ট মিটারে কনভার্ট হয়ে যাবে। আই হোপ সমস্ত কিছু ক্লিয়ার। কোনো বুঝতে না পারার কোনো সমস্যা থাকলে অবশ্যই কিন্তু আমাকে কী করবে, কমেন্ট সেকশানে কমেন্ট করবে, তবে আমি উত্তর দিতে পারবো, না হলে বুঝতে পারবো না যে তোমার ঠিক প্রবলেমটা কোথায়, তাই না? দেখো এরপর 4 অঙ্কটা দেখি আমরা। 4 অঙ্কটাতে বলেছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আর 100 পাকের একটি বৃত্তাকার কুণ্ডলীর প্রবাহ মাত্রা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। 4 অঙ্কটা বেসিক্যালি কঠিন না। 4 অঙ্কটার ক্যালকুলেশনে যদি একটুও মিস্টেক করো তাহলে কিন্তু তোমার খেলা শেষ, ওইখানে কিন্তু প্রবলেম। তাহলে 4 অঙ্কটা একেবারেই কঠিন না, ঠিক। 4 অঙ্কটা বেসিক্যালি একটা সার্কুলার লুপের তোমাকে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে আর সার্টেন ডিস্টেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, তারপর সার্টেন ডিস্টেন্স দূরে ওর ম্যাগনেটিক ফিল্ড কিছুটা কমবে, বলা হয়েছে কতটা কমবে, মানে কত পার্সেন্টেজ কমবে, এটা হচ্ছে বক্তব্য। তো আমরা বার করি 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, মানে ওর যে রেডিয়াসটা সেটা হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে। পাক যেটা সেটা 100 পাক 100 পাক। কুণ্ডলীর প্রবাহ মাত্রা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, মানে হাফ অ্যাম্পিয়ার। তারপরে বলছে যে সেন্টারে কত ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড হবে μ0 Ni/2r, অবভিয়াসলি এটা। এখন যদি এটাকে আমরা বার করতে চাই, হ্যাঁ ঠিকই করেছি, যদি এটাকে আমরা বার করতে চাই তাহলে μ0-র মান হচ্ছে 4 পাই × 10 টু দি পাওয়ার মাইনাস 7, n এর মান হচ্ছে 100, i এর মান হচ্ছে 0.5, আর এইখানে যে মানটা হচ্ছে সেটা হচ্ছে 2 × r মানে হচ্ছে 4 সেন্টিমিটার, 4 × 10 টু দি পাওয়ার মাইনাস 2। আশা করছি সমস্ত কিছু পরিষ্কার। এবার এখানে 2 2 4, আর এই 2 আর 0.5 কাটলে 1 হয়, ক্লিয়ার হলো। আর এখান থেকে যদি তুমি দেখো 10 টু দি পাওয়ার মাইনাস 2 ওপর গেলে 10 টু দি পাওয়ার +2 আর +2 +4, তাহলে এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 পড়ে থাকলো। কেউ আর আছে? নেই, π/4 পড়ে আছে। তাহলে π/4 × 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত টেসলা। এটার মান আমরা অনায়াসে বার করতে পারবো, বার করছি। তার আগে আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে যে আমাদের একটা অ্যাক্সিসের একটা পয়েন্টে বার করতে বলেছে, যার সূত্রটা হচ্ছে μ0/2, ওকে। আই μ0 ni r² ডিভাইডেড বাই r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে আমরা ইউজ করব, এখানে জাস্ট আমাদের এক্সের যে মানটা হবে সেই এক্সের মানটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর কিছুই না, এটুকু মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি μ0-র মান বসাই 4 পাই × 10 টু দি পাওয়ার মাইনাস 7, n এর মান 100, i এর মান 0.5, r² এর মান হচ্ছে 4 4 16। কেমন করছি আগে দেখো, সেন্টিমিটার থেকে মিটারে করবো, নো টেনশন। 2 এর মান 2 রাখবো, আর এখানে 4 3 যদি ওইভাবে হয়
দেখো না, এটাকে এমনি লিখতে পারি, অনেকটা ওভার স্টেপ জাম হয়ে যাবে। আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার রুট আবার আরেকটা আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা মানেই তো এটার বাবা। হ্যাঁ না না, হ্যাঁ না না, অবভিয়াসলি তাই। বা আরেকটা কথা বলতে পারি আমরা, রুটের কিউব, এটা বললেও চলবে, অসুবিধা নেই, এটা বলা যেতে পারে। পারে। তাহলে 4-3 যদি এইভাবে হয়, পিথাগোরাসের উপপাদ্য মনেই পড়ছে যে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কী হয়, সেটা হয় 5 স্কোয়ার, তার আবার রুট, তাহলে অনলি 5, তার আবার কিউব আছে বাইরে, তাহলে 5 কিউব, নিচটা হয়ে যাবে 5 কিউব। এইবার একটা জিনিস মনে মনে ভাবো যে ওপরে আছে লেন্থ, নিচে আছে, ওপরে আছে লেন্থের স্কোয়ার, নিচে আছে লেন্থের কিউব, তাহলে নিচে একটা লেন্থ পড়ে থাকছে, অর্থাৎ 5 কিউব 125 করলাম, অর্থাৎ নিচে একটা 10⁻² করলে আমার কাজ শেষ। এইভাবে তো থাকে ফরম্যাটটা, 10⁻² করলেই শেষ। আদারওয়াইজ যদি তোমার বিশ্বাস না হয়, বিশ্বাস না হয়, তাহলে 16 × 10⁻⁴ করো, আর এখানে -6 করো, ব্যাপারটা কি, কথাটা বোঝা গেল, মাথায় ঢুকলো? তাহলে এটা যদি কেটে যায় তাহলে আমাদের হবে নিচে 100, মানে নিচে 10⁻², সেটাকে উপরে পাঠিয়ে দিলাম, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে 0.5 আর এখান থেকে 2 নেব, 2 দিয়ে কাটলে এটা, আবার এটা কাটলে 1 হয়ে যায়, যেটা আগেরটাতেই করলাম, ক্লিয়ার? এখানে 4টা, মানে দুটো 4টা, এখানে একটা 3টে ইয়ে হয়ে যাবে, কমে যাবে, তাহলে এটা পড়ে থাকলে আমাদের কাছে 16π/125, 16π/125 ইন্টু 10⁻³ ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝা গেল? এটার মান বার করছি, তাহলে আমি দেখবো যে পার্থক্য কতটা, তাহলে বি সি দিয়ে দেবো এখানে, মানে সেন্টার, বিযুক্ত বি অ্যাক্সিস ডিভাইডেড বাই বি সেন্টার, কারণ এটা পূর্বের ছিল, ইন্টু 100%। বোঝা গেল? মাথায় ঢুকলো? বেশ, বি সেন্টার কত? বি সেন্টারটা হচ্ছে π/4 ইন্টু 10⁻³ বি অ্যাক্সিসটা কত? 16π/125, এটা হচ্ছে বিষয়। তাহলে এটা আমরা অনায়াসেই করতে পারি, কোনো অসুবিধা নেই। এই দুটোর বিয়োগ যদি করি তাহলে আমাদের কাছে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কিছুটা এই টাইপের, যে π/4 মাইনাস 16π/125 ডিভাইডেড বাই অরিজিনালটা, মানে π/4, 10⁻³ গুলো এমনি কেটে যাবে, সাথে আছে 100%, এটা হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে আমি π/4টা রেখে দেবো, আর ওপর থেকে যেটা করব সেটা হচ্ছে 4 × 125, 125 পাই আর 16×4 64 পাই, 125 থেকে 64 যদি বিয়োগ দিই আমি, তাহলে আমার কাছে থাকে 61, তাহলে 61 পাই। ক্লিয়ার হলো? বোঝা গেল? অসুবিধা নেই কিছু? দেখো, পাই কেটে যাবে, 4 কেটে যাবে, পড়ে থাকছে 61/125, 61/125। দেখো এটার মান কত আসছে, 61/125, 0.488, 0.488 ইন্টু 100%, হুইচ ইজ 48.8%। মিলে গেছে, অসুবিধা নেই কিছু। আর এখানে π/4 এর মান আমরা যেটা পাচ্ছি, π/4 সেটা পাচ্ছি 0.7853 ইন্টু 10⁻³ একে যদি 4-এ কনভার্ট করি তাহলে 7.853 ইন্টু 10⁻⁴ টেসলা। এটা হচ্ছে ফার্স্ট উত্তর, ওটা হচ্ছে সেকেন্ড উত্তর। কথাটা বোঝা গেছে? মাথায় ঢুকেছে? কোনো ধরনের কোনো সমস্যা নেই? চলো 5 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করি। আর ব্যাসার্ধের একই পাক সংখ্যা, মানে পাক সংখ্যাটা সেম, একই পাক সংখ্যা n এর দুটি সমান্তরাল সমাক্ষীয়, মানে একই অক্ষের আন্ডারে সমাক্ষীয় বৃত্তাকার কুণ্ডলী আছে, মানে বৃত্তাকার লুপ আছে, তারা আবার 2r ডিস্টেন্স দূরে অবস্থিত। তাহলে এখানে একটা বৃত্তাকার লুপ যার রেডিয়াস r, এখানে একটা বৃত্তাকার লুপ যার রেডিয়াসও r, কিন্তু এই দুটো সেন্টারের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা কিন্তু বাবা 2r, এটা বুঝতে হবে, এটা কিন্তু 2r। বা এর যে রেডিয়াস সেটাও r, এর যে রেডিয়াস সেটাও কিন্তু r। ক্লিয়ার হলো? বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে, হলো সব কিছু? ওকে। বলছে এদের মিডল পয়েন্টে এই জায়গাতে ম্যাগনেটিক ফিল্ডের মান কত? ম্যাগনেটিক ফিল্ডের মান কত? হ্যাঁ, মানটুকুই জানতে চেয়েছে। তাহলে আমরা বলবো যে একটা সার্কুলার লুপ, সেই লুপ থেকে অ্যাক্সিস বরাবর r ডিস্টেন্স দূরে, এটা যদি টোটালটা 2r হয় তাহলে বাবা এটা r আর এটা r ডিস্টেন্স দূরে ম্যাগনেটিক ফিল্ড কত? জাস্ট ওই বি অ্যাক্সিসের ফর্মুলাটা লাগাবো আমরা, হুইচ ইজ μ0/2 ni r² ডিভাইডেড বাই r² প্লাস x² যে তার আবার 3/2। বোঝা গেল আশা করি? বেশ, তাহলে μ0টা μ0 দাঁড়ালো, একটা তো বার করি প্রথমে, একই দিকে কারেন্ট যাচ্ছে কিন্তু দেখো,
একই অভিমুখে কারেন্ট যাচ্ছে, মানে এটা যদি এইভাবে কারেন্ট যায় ওটাও এইভাবেই কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, দেখা যাক কী হয়। তাহলে μ0/2, এনের জায়গাতে ক্যাপিটাল এন, আয়ের জায়গাতে আই, বড় হাতের আই নিয়েছি ওরা নাকি, তাহলে আমিও বড় হাতের আই নেব, অসুবিধা নেই কিছু। আর আর স্কোয়ারটা ছোটো হাতের আর না বড় হাতের আর? বড় হাতের আর। তাহলে বড় হাতের আর এর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার তার পাওয়ারে 3/2। আবার করি, μ0 ni/2 আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার হুইচ ইজ 2 আর স্কোয়ার। তাহলে 2 এর মাথা তো 3/2 আর আর স্কোয়ারের মাথায় 3/2। আর স্কোয়ারের মাথায় যদি 3/2 হয় তাহলে এই 2 আর উপরের 2 কেটে যায়, আর কিউব হয়ে যায়। আবার ওই আর কিউব আর উপরে আর স্কোয়ার কেটে নিচে অনলি আর পড়ে থাকবে। ডাইরেক্ট করলাম আমি, আশা করি বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি। আবার এই জিনিসটাকে আমি লিখতে পারি 2^3/2 মানে কত? 2 × √2। হ্যাঁ স্যার পারেন। এবার ব্যাপারটা হলো যে এই বাঁ দিকে লেফট আর এটা রাইট, বাঁ দিকের যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে ফর এই বিন্দুর জন্য, এই বিন্দুতে পি বিন্দুতে, তাহলে এইখানে যদি এইভাবে কারেন্ট যাচ্ছে, এই পাশে হচ্ছে এই দিকে, ওই পাশে কোন দিকে হবে? উল্টো দিকে হবে। এই পাশের কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, ওই পাশের কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড এই দিকে। আবার যদি বলি ওর দিকেও কারেন্ট যাচ্ছে এই দিকে, তাহলে এই পাশের ম্যাগনেটিক ফিল্ডের জন্য কারেন্ট এই দিকে, তাহলে তো ক্যান্সেল হয়ে যাবে না। তাহলে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, দেখি একটু ভাবার চেষ্টা করি। যদি আমি বলি যে ম্যাগনেটিক ফিল্ড এইভাবে আছে, এইভাবে কারেন্টটা আছে, এভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, তাই তো? তাহলে এই পয়েন্টটা আমি অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, এইখানটা বার করতে চাই। তো কিছুই না, আমাকে বার করতে হবে একই দিকে যদি কারেন্ট যায়, তুমি দুটো ইয়ের কথাই ভাবো না, দুটো এমনি তারের কথাই ভাবো, মিডিল পয়েন্টে বার করতে হবে। কি করি আমরা জেনারেলি? দুটো একই দিকে কারেন্ট যাওয়া তো, হ্যাঁ একই অভিমুখে কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে কারেন্ট গেলে এই পাশে ভেতরে, আর ওই পাশে কারেন্ট গেলে এটা বাইরে। হ্যাঁ একই দিকে হলে তো বিপরীত দিকে হয়ে যাবে বাবা। এর যেদিকে কারেন্ট যাচ্ছে এর সেটা রাইট সাইড, এর যেদিকে কারেন্ট যাচ্ছে এর সেটা লেফট সাইড, তাহলে তো শূন্য হয়ে যাবে। তাহলে বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে, নাহলে উত্তরটা ম্যাচ করবে না, নাহলে শূন্য চলে আসবে। বিপরীত দিকে কারেন্ট যাচ্ছে, বিপরীত দিকে যদি কারেন্ট যায় তাহলে দুটো একে অপরের উল্টো সাইডে, মানে একই দিকে হয়ে যাবে। এটার জন্য এই পাশে, তাহলে ওইটার জন্য কোন দিকে? ওই দিকে। আবার এটার জন্য কোন দিকে? এমনি ধরবো, তাহলে এটার জন্য এই পাশে, এটার জন্য ওই পাশে, তাও তো বিপরীত হয়ে যাচ্ছে। ভুল হচ্ছে কোথাও একটা। যদি আমি কারেন্টের ডিরেকশন উল্টো করেও দিই, এইভাবে কারেন্ট যাচ্ছে, এই পাশে পয়েন্টটা হচ্ছে এই পাশে, না পাশে যাচ্ছে, তাহলে এই পাশের জন্য সমস্ত ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই পাশে, এই পাশেও কারেন্ট যাচ্ছে, সমস্ত ম্যাগনেটিক ফিল্ড এই পাশে। না ঠিকই আছে, এটা দণ্ডের মতো হবে না, দুজনের কারণে ম্যাগনেটিক ফিল্ড ফর দিস পয়েন্ট হবে ওই পাশে। বোঝাতে পারলাম আশা করি? দুটোর জন্যই তোমার ওর প্রত্যেকটা বিন্দুতেই এই পাশে হোক এই পাশে, বা আরেকটা কাজ করা যেতে পারে, ডিএল ক্রস আর, তো ডিএল ক্রস আর করে নাও, অসুবিধা কোথায়? ডিএল ক্রস আর করো, ডিএল ক্রস আর, ডিএলের ডিরেকশন হবে কারেন্টের ডিরেকশনের দিকে। আচ্ছা যদি আমি বলি সাপোজ এমনি একটা বৃত্ত আছে, কি করি আমরা বৃত্ততে? এই তো ডিএলের ডিরেকশন হবে কারেন্টের ডিরেকশানে, মানে স্পর্শক বরাবর, ক্রস আর, আরটা হচ্ছে মানে রেডিয়াসটা, তাহলে পয়েন্টটা কত হবে? ডিএল ক্রস আর। ডিএল কারেন্ট কেমন যাচ্ছে সাপোজ ধরি, দেখি এটাতে আসছে কি না। ডিএল ক্রস আর এইভাবে কারেন্ট যাচ্ছে, সাপোজ কেমন কারেন্ট যাচ্ছে? ক্লকওয়াইজ। তাহলে এখানে যদি আমি ডিএল ধরি, সাপোজ কোনো একটা পজিশনে ডিএল ধরবো, এমনি হবে ডিএল ক্রস আর, আর মানে হচ্ছে এই পয়েন্টে, রেডিয়াসটা এটা হচ্ছে আর, তাহলে ডিএল ক্রস আর, দেখো ডিএল নিচ দিকে, ডিএল ক্রস আর, ওদিকে যেতে পারবো না, তাহলে ডিএল ক্রস আর ভেতর দিকে, বুড়ো আঙুল ভেতর দিকে। আর যদি আমি এটা করছি সেটাও ভেতর দিকে, কারেন্টের বরাবর 4টা আঙুল মুড়ে নিচ্ছি, তাহলে সেটাও ভিতর দিকে, অসুবিধা নেই কিছু। বাট সেটা তো হচ্ছে, বুঝলাম, ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে এটার জন্য আর এটার জন্য, দুটোর জন্য কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ফর পি পয়েন্ট সেটা কিন্তু হবে লেফট সাইডে, যেদিকে যাক, মানে সেটা বলা নেই কারেন্ট কোন দিকে যাচ্ছে,
বলা নেই যেহেতু, তাহলে আমরা অ্যাসুয়ার হয়ে বলতে পারবো না। যেদিকে হোক দুটো একদিকে হবে, যেহেতু দুটো একদিকে হবে তাহলে যদি আমি বলি টোটাল ম্যাগনেটিক ফিল্ড, সেটা হবে জাস্ট দ্বিগুণ হয়ে যাবে মিউ জিরো এনআই বাই 2 ইন্টু 1/2√2r তার ডাবল টাইমস, এটা কেটে গেল মিউ জিরো এন আই বাই 2√2r, এটা হবে অ্যান্সার, দ্বিগুণ হয়ে যাবে। কথাটা ক্লিয়ার হলো? সিবিএসসি 2005 এক্সামে এটা এসেছিল। ক্লিয়ার হলো? কোনো সমস্যা যদি থাকে অবশ্যই কিন্তু জানাবে। 5 কমপ্লিট। 6 নাম্বার। 6 নাম্বারের প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছে যে অসীম দৈর্ঘ্যের দুটি অন্তরিত তার পরস্পরের সমকোণে অবস্থান করেছে। এই বিষয়গুলো কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট, ভালো করে বুঝবে কিন্তু, নাহলে কিন্তু সমস্যা হবে, বেশ ভালো রকমই সমস্যা হবে। তাহলে এইভাবে একটা তার আছে, এইভাবে একটা তার আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলে দিয়েছে, এটা 0,0, এখান থেকে সার্টেন একটা ডিস্টেন্স দূরে, এই সব জায়গাতে এই ডিস্টেন্সটা হচ্ছে বি, আর এই ডিস্টেন্সটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে পি, যার বিন্দুটা হচ্ছে এ কমা বি। সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করো, এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে I2, এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে I1। বার করা যাক। প্রথমত হচ্ছে I1 এর জন্য বার করছি, I1 এর জন্য বার যদি করি তাহলে B1, অসীম দৈর্ঘ্যের তার বলে দিয়েছে, তাহলে মিউ জিরো বাই 4 আর এখানে হবে I/R না 2I/R, 2I/R, এটা হচ্ছে বিষয়, কারণ অসীম দৈর্ঘ্যের বলেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যে ডিস্টেন্সটা কাজ করবে, কারেন্ট তো কাজ করবে I1, সেটা তো বসাচ্ছি আমি, মিউ জিরো বাই 4 কারেন্ট কাজ করবে 2 ক্যাপিটাল I1 ডিভাইডেড বাই R। ক্যাপিটাল I1 থেকে কতটা ডিস্টেন্স দূরে? এ ডিস্টেন্স দূরে, তাহলে এ বসবে। আর I2 এর জন্য যদি আমি বার করি, হুইচ ইজ B2, হুইচ উইল বি মিউ জিরো বাই 4 2I2/B, এটা হলো বিষয়। তাহলে এই দুটো ক্ষেত্রেই কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান হবে এটা ভেতর দিকে, এটা বাইরের দিকে, এটা ভেতর দিকে। বিযুক্ত করতে হবে, বিয়োগ করতে হবে আমাকে। বিয়োগ কোনটাকে করব? আমাকে বলে দিয়েছে এ নাকি বড় বি এর চেয়ে, তাহলে 1/A অবশ্যই ছোটো 1/B এর চেয়ে, তাহলে 1/A কিন্তু ছোট, তাহলে বড় থেকে ছোটোকে বিয়োগ দেবো, তাহলে বি নেট আমাদের কাছে দাঁড়াবে B2 - B1, বড় থেকে ছোটোকে বিয়োগ দেবো, তাহলে মিউ জিরো বাই 4 2 থাক, এটা হবে I2/B মাইনাস I1/A, এটা হবে অ্যান্সার। 2 কেটে গেলে মিউ জিরো বাই 2 I2/B মাইনাস I1/A। কাগজের তলের সাপেক্ষে ঊর্ধ্বমুখী, মানে ওপর দিকে অবভিয়াসলি, কারণ বিটা বড়, বি এর ডিরেকশান এটার ডিরেকশানই ম্যাটার করবে, এটা ডিরেকশান বি ডিস্টেন্স দূরে, এটা মানে হচ্ছে এটা, তাই তো এটা, হ্যাঁ অবভিয়াসলি এটা কাগজের তলের সাপেক্ষে ঊর্ধ্বমুখী। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার এখানে বোর্ডের সাপেক্ষে ঊর্ধ্বমুখী, আর কিছুই না। ডিরেকশান জানবে বাবা, আগে আমি বলে দিলাম যে ডিরেকশানটা জানবে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান, আমি তো থিওরি ক্লাস নিই না, আমি তো অঙ্ক করাই, তো আমি বলেই দিলাম, অঙ্কের মাঝে মাঝে আমি তো বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তাও ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান বার করতে জানা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। যাই হোক, আর একটা বর্গাকার চিত্র আছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2A করে। এখান থেকে এটা হলো 2A, আবার এইখান থেকে এটাও হলো 2A। এ অবধি নেব না, এটা পুরো নেব এ অবধি নিলাম, এখান থেকে এটা করলাম, এটা করলাম, এটা করলাম। এই পয়েন্টটা হলো আমাদের ও পয়েন্ট, না ই পয়েন্ট। এই পয়েন্টটার নাম দিয়েছে, ওইখানে কিন্তু তার নেই, পি পয়েন্ট। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, আর এটা এফ, সব কিছু ঠিক আছে। এইগুলো কিন্তু এ করে, এইটা, যাই হোক, কারেন্টটা যাচ্ছে এইরকম, এরকম। ভীষণ 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 ইম্পর্ট্যান্ট। আমি কালারটা একটু চেঞ্জ করি, খুব বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট। পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করো, তার ডিরেকশান এবং তার মান। ঠিক আছে, প্রথম কথা, টোটাল অংশটাকে, এখানে তো কোনো বাবা কারেন্ট নেই, তো হবে না, এসবগুলো আমি মুছেই দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ক্লিয়ার হলো আশা করি, অসুবিধা নেই। তো পি বিন্দুতে যে আমরা বার করব, তার জন্য দুটো অংশের কোনো ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে না, দুটো তারের অংশ এএফ, কারণ এএফ এর বর্ধিতাংশ পি বিন্দু দিয়ে যায়, আর সিডির বর্ধিতাংশ পি বিন্দু দিয়ে যায়। যে তারের বর্ধিতাংশ বা তারটাই উল্লিখিত বিন্দু দিয়েই যাবে, সেই উল্লিখিত বিন্দুতে ওই তার দ্বারা কোনো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় না, বাকি অংশ দ্বারা হবে। অর্থাৎ
এটার হবে, এটার হবে, এটার হবে, আর এইটার হবে, চারটার হবে। কথাটা বোঝা গেল? তাহলে ফার্স্ট অফ অল এবি তারের জন্য যেটা হবে ম্যাগনেটিক ফিল্ড সেটা আমরা বার করি। আমরা জানি বার করতে, এইভাবে বার করব। অসীম দৈর্ঘ্য তো আমাদের এখানে বলে দেয়নি অবভিয়াসলি, তাহলে আমরা অ্যাঙ্গেলটা বার করব। এটা অর্ধ অসীম, মানে অর্ধেক ধরে ধরতে পারি। আমাকে একটা জিনিস বলো জাস্ট, যে এখানে θ1 আর θ2 এর মান কত। প্রতি ক্ষেত্রে এখানে θ1 এর মান হবে একটা 0 ডিগ্রি, আর θ2 এর মান যেটা হবে সেটা হবে 45 ডিগ্রি। দেখতে থাকো, তুমি দেখতে থাকো। এই যে এটা কত ডিগ্রি? অবভিয়াসলি 45 ডিগ্রি। তো হয়ে গেল না, এর সাথেও তো 45 ডিগ্রি করেই আছে, এটাও 45 ডিগ্রি। তুমি যেদিকে দেখবে এটাও 45 ডিগ্রি, যেদিকে দেখবে এটাও 45 ডিগ্রি। তাহলে একটা কোণ হবে 0 ডিগ্রি, একটা কোণ হবে 45 ডিগ্রি। বোঝা গেল আশা করি? তাহলে প্রথমে এবির জন্য বার করি, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করি, হুইচ ইজ μ0 বাই, সূত্রটা একবার লিখে নিই ফার্স্টে, তাহলে সুবিধা হবে। সবারই জন্য তো একই অ্যাপ্লিকেবল হবে। μ0 বাই 4 পাই আই বাই আর, এই আরটা কিন্তু লম্ব দূরত্ব, আই বাই আর সাইন θ1 প্লাস সাইন θ2, সাইন θ1 প্লাস সাইন θ2, এটা হচ্ছে সূত্র। এটাকে আমরা কাজে লাগাবো। ফার্স্ট অফ অল এবি অংশের জন্য যেটা হবে সেটা হবে μ0 বাই 4 পাই। ওকে, কারেন্ট তো ওই সেম আছে, আই কারেন্ট যাচ্ছে ডিভাইডেড বাই ডিস্টেন্স। এবি তার থেকে লম্ব দূরত্বটা কত না 2a, বেশ। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে সাইন 0 তো 0, আর সাইন 45 ডিগ্রি 1/√2, তাহলে 0 প্লাস 1/√2। এটা হলো ব্যাপার, কোনো পাক সংখ্যার ব্যাপার তো নেই এখানে, কোনো চাপ নেই না, নেই। তাহলে μ0 বাই 4 পাই কী দাঁড়ালো, আই বাই 2√2a দাঁড়ালো। এটা কোনো অসুবিধা নেই। এবির সাথে সাথে বিসিরও বার করব। বিসির কি সেম হবে না আলাদা হবে? প্রথম কথা ডিরেকশানে আসি, ডিরেকশান এর ওই পাশে থাকলে ঢুকবে, এই পাশে থাকলে বেরোবে, তাহলে এর হচ্ছে বেরোনো, অর্থাৎ আউটওয়ার্ড নর্মাল। বিসির জন্য করব, বিসির এইগুলো ঢুকবে, এ বেরোবে, মানে এটাও বেরোবে, তাহলে এটা হবে আউটওয়ার্ড নর্মাল। কথাটা বোঝা গেল? আর বিসির জন্য সেম টু সেম জিনিস হবে μ0 বাই 4 পাই আই বাই 2√2a, সেম টু সেম হবে, কোনো মানে পার্থক্য আসবে না। বেশ, এবার আসছি আমি বিসি তো হয়ে গেল, এটা হয়ে গেল এই দুটো অংশের জন্য। ইএফ আর ইডি। ইএফ এর জন্য প্রথমে বার করি, ইএফ এর জন্য বার করছি। ইএফ এর জন্য বার করলে হবে μ0 বাই 4 পাই, কারেন্ট তো সেম, আর ডিস্টেন্সটা হবে এ। এখানেও হবে সাইন 0 এর মান 0 প্লাস 1/√2। এই তো বাবা হয়ে গেল। আর সেম টু সেম হবে ইডির জন্য, সেম টু সেম, বাট এদের ডিরেকশানটা ডিফারেন্ট হবে, এদের থেকে ডিফারেন্ট হবে, ওরা নিজেদের মধ্যে সেম হবে। এটার জন্য হবে ঢোকা, এটার জন্য হবে ঢোকা। তাহলে ঢোকা যখন, তাহলে ইনওয়ার্ড নর্মাল, ইডব্লিউএন ওডব্লিউএন। কথাটা বোঝা গেল? তাহলে এখানে টোটাল যেটা আসছে, টোটাল ইনওয়ার্ড যেটা হবে সেটা ডবল টাইমস হয়ে যাবে, মানে দ্বিগুণ অফ μ0 বাই 4 পাই, ওকে, আই বাই √2a। আর টোটাল আউটওয়ার্ড নর্মাল যেটা হবে সেটা হবে 2 গুণিত μ0 বাই 4 পাই আই বাই 2√2a। এটা হচ্ছে বিষয়। তাহলে অবভিয়াসলি কে বড়? 2 সেম, এ সেম, এটা √2, এটা অর্ধেক, মানে এটা ছোট, তাহলে এটা বড়। তাহলে নেট কত হবে? নেট ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ লব্ধি চৌম্বক ক্ষেত্র, সেটা কত হবে? সেটা হবে জাস্ট এটা থেকে এটা বিয়োগ দেওয়া, মানে 2 সেম, μ0 বাই 4 পাইটা সেম, ওকে হলো, আই বাই √2 এটাও সেম, এখানে আছে জাস্ট 1 আর এখানে আছে জাস্ট হাফ, 2 নিয়েছি, μ0 বাই 4 পাই আই বাই √2, হ্যাঁ হাফ, তাহলে 1 থেকে হাফ বিয়োগ করলে হয় হাফ, হুইচ ইজ 2 ইন্টু কিচ্ছু কাটবো না, লাস্টে কাটবো μ0 বাই 4 পাই, ওকে, ইন্টু আই বাই 2√2a। বোঝা গেল? এটা কেটে দিলাম, √2 যেহেতু নিচে আছে ওপরে নিয়ে যাবো, করণী নিরসন করব, আর কিছুই না। তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে μ0 আই √2, মানে √2 μ0 আই, ওকে, ডিভাইডেড বাই 4 √2, মানে 4 দুগুণে 8 পাই এ। অ্যান্সার মিলল। কে বড় বলেছিলাম? ইনওয়ার্ড। তাহলে ইনওয়ার্ড নর্মাল হবে নেট উত্তর। ইনওয়ার্ড নর্মাল মানে হচ্ছে ভেতরের দিকে, তলের সাপেক্ষে নিম্নমুখী মানে ভেতরের দিকে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এবং মানে খুব মারাত্মক লেভেলের একটা প্রশ্ন। তুমি এই লেভেলের অঙ্ক করতে পারছো, তার মানে তোমার
ম্যাগনেটিক ফিল্ড নির্ণয়ের রাশিমালার যে সূত্র, তাতে মান হোক কিংবা দিক হোক, সেটাতে তুমি ভীষণভাবে পারদর্শী হয়ে উঠতে পেরেছো। এই টাইপের অঙ্ক যদি তুমি করতে পারছো, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। যাই হোক, 7 আমাদের কমপ্লিট হলো, আমরা ধীরে ধীরে 8 করব, দেন 9 করব, দেন কমপ্লিট করব। তাহলে করা যাক, লাল পেনটা নিয়ে নিই আমি। 8 করব, তাই তো? 8 নম্বরের প্রশ্ন কি বলেছে? বলেছে আয়তাকার একটি তড়িৎ পরিবাহী কাঠামোর দৈর্ঘ্য এ আর প্রস্থ বি। বেশ, এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাই বড় রাখলাম, আর এই হচ্ছে আমাদের প্রস্থ, যদিও যায় আসে না, এটা হচ্ছে ব্যাপার। এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, ছোট্ট একটা প্রশ্ন। কাঠামোটি দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই যদি যায়, কোন একটা দিকে ডিরেকশানে হয়তো কারেন্টে আই যাচ্ছে, ডিরেকশানটা এখানে যায় আসবে না, যেহেতু ডিরেকশান তোমাকে বার করতেও বলেনি। তাহলে বলছে এদের কর্ণর যে ছেদবিন্দু, এটার একটা ছেদবিন্দু, এইটা একটা ছেদবিন্দু, এই বিন্দুতে, এই ছেদবিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের রাশিমালা নির্ণয় করো। অনলি রাশিমালা, দিক বলবে না, অবভিয়াসলি দিক বলবার কোথাও নয়। কথাটা আমার ক্লিয়ার হলো? মাথায় ঢুকলো কি ঢুকলো না, বোঝা গেল কি গেল না? ঠিক আছে, তাহলে এইখানে আমি প্রথমত একটা জিনিস করব, একটা তারকে বলবো তোলো। আমি জাস্ট নামগুলো দিয়ে দিই, এ বি সি ডি। আমি বলবো এ বি ওয়্যারটাকে তোলো, তুললে নিচের দিকে কারেন্ট আসছে, একটা তোলো, তাহলে বাকিগুলো বুঝে যাবে। এখান থেকে কত ডিস্টেন্স দূরে পিটা আছে, লম্ব দূরত্বটা কত? এটা হচ্ছে স্যার, এটা পুরোটা এ হলে এটা a/2। হ্যাঁ স্যার, একদম ঠিক আছে, এই বিন্দুতে আছে পিটা। এবার তুমি আমাকে একটা কথা বলো যে আমরা যে θ1 আর θ2 নিই, সেটা কি বেসিসে নিই? মিস্টেক হয়ে গেল একটু। θ1 আর θ2 যে আমরা নিই, সেটা কি বেসিসে নিই? এটা কি বললাম? a/2। θ1 নিই আমরা, এই লম্ব দূরত্বর কতটা নিচ পর্যন্ত ওয়্যার আছে, কতটা ওপর পর্যন্ত ওয়্যার আছে, এই দুটো অ্যাঙ্গেল আমরা মেজার করি। তুমি আমাকে একটা জিনিস বলো, এটা যদি লম্ব দূরত্ব হয়, ছবিতে আমরা আঁকি, এই অ্যাঙ্গেলটা কিংবা এই অ্যাঙ্গেলটা, এই দুটোর অ্যাঙ্গেলের মতো কোনো অ্যাঙ্গেলই কি আমরা জানি? উত্তর হচ্ছে না স্যার, জানি না। কিন্তু এই দুটো অ্যাঙ্গেল সমান, অর্থাৎ ওপরটা থিটা হলে নিচটাও থিটা। স্যার কীভাবে বললেন? বলছি। আগে বলো, এটা যদি b/2 হয়, এটাও b/2 অবভিয়াসলি, কারণ এটা পুরোটা বি। তাহলে এই বাহু এই বাহু সমান, ভূমি সেম, অতিভুজ সেই দুটোও কিন্তু সেম, কারণ লম্ব ভূমি সেম হলে অতিভুজ সমান হবে। তাহলে যার লম্ব ভূমি অতিভুজ দুটো ত্রিভুজেরই সেম, তাহলে তার প্রত্যেকটি কোণও তো সেম, তাই থিটা উপরেও থিটা নিচেও। এবার আমি সূত্রে ফিরে আসছি। সূত্র আমাদের কি বলেছে? সূত্র বলেছে যে ম্যাগনেটিক ফিল্ড জানো তোমরা এইভাবে নির্ণয় করবে, μ0/4π I/ লম্ব দূরত্ব r sin θ1 প্লাস sin θ2। এটা তো আমাদের সূত্র রে বাবা, এতক্ষণ ধরে তো তাই করে গেলাম। এখন বক্তব্য হচ্ছে যে θ1 আর θ2 দুটোই সেম, θ1 = θ2 = θ ধরছি। কোনো আপত্তি এত দূর অবধি? কোনো ধরনের কোনো আপত্তি নেই স্যার। তাহলে আমি প্রথমে একটা ওয়্যারের জন্য বার করছি, বা বলা ভালো যে এই ওয়্যারের জন্য বার করছি, তাহলে এই ওয়্যারটা বার করা হয়ে যাবে, আবার এই ওয়্যারের জন্য বার করছি, তাহলে এই ওয়্যারটা বার করা হয়ে যাবে, এমনি একটা বিষয়। তাহলে আমি যদি বার করি যে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করছি কার জন্য? এবি ওয়্যারের জন্য। এবি ওয়্যারের জন্য বার করা মানেই কিন্তু সিডি ওয়্যারের জন্য বার করা। তাহলে সেটা কত হবে? সেটা হবে μ0/4π, কারেন্ট যাচ্ছে আই, লম্ব দূরত্বটা হচ্ছে a/2, ওকে ডান, sin θ1 প্লাস sin θ2, মানে sin θ প্লাস sin θ, হুইচ ইজ 2 sin θ। ঠিক আছে, হুইচ ইজ 2 sin θ, ওকে ডান। তাহলে এটা যদি আমি বার করি, তাহলে হবে μ0/4π, হলো, আইটা আই থাকলো, এটা এ থাকলো, বাই 2 থাকলো, আবার 2 আছে, sin θ। এই কোণটার থিটা অ্যাঙ্গেল কত, মানে এই কোণটার সাইন কত? লম্ব বাই অতিভুজ, তাহলে 2 ইন্টু লম্ব, লম্ব কত? লম্ব এটা কত? এটা হচ্ছে b/2। লম্ব কত বলেছি? এটা b/2, তাহলে b/2 ডিভাইডেড বাই অতিভুজ কত? কিন্তু এবি তো একসাথে আসার কথা, তাহলে তো কোথাও কি গন্ডগোল হচ্ছে একটা। সব কিছুই তো ঠিক আছে বাবা, প্রবলেম তো কোথাও নেই, উত্তরটা তো একটু ভুল দিয়েছে। প্রবলেম তো কোথাও নেই, লম্ব দূরত্ব তো এটাই নিতে হবে। হ্যাঁ ঠিকই আছে, আমি করে যাচ্ছি। যাই হোক, অতিভুজ, অতিভুজটা কত? অতিভুজটা হবে, এটা যদি হয় b/2, এটা যদি হয় a/2, তাহলে a/2 আর b/2 দ্বারা গঠিত সমকোণী ত্রিভুজের অতিভুজ কত? a/2 তার স্কোয়ার প্লাস b/2 তার স্কোয়ার, তার আবার রুট। বোঝা গেল আশা করি, পিথাগোরাসের উপপাদ্য, আর কিছুই না। তাহলে এখান থেকে আমরা আরেকটা স্টেপ যাব, হুইচ ইজ μ0/4π, ওকে, 2i/a, ওকে, ইন্টু এই 2 কেটে যাবে, তাহলে উপরে b, আর নিচে যেটা হবে
সেটা হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাইরে একটা 4 আসবে, রুটের বাইরে গেলে সেটা 2, সে নিচের 2টা উপরে দিয়ে দিলাম, মানে উপরেও 4, তাহলে 4 4 আবার কেটে গেল। এমনি একটা ফরম্যাট কিন্তু আমার কাছে আসছে। তো এটা ডবল টাইমস হবে অবভিয়াসলি, এটা দ্বিগুণ টাইমস হবে। করছি আমি পরে, তার আগে এই দুটো পার্ট করে নিই একটু, এই দুটো পার্ট করে নিই। এবি করলাম, এই এবির মতনই হবে, কি বললাম, সিডি, এবির মতনই হবে সিডি। তাহলে এবারে এডির জন্য বার করি। এডির জন্য বার করলে আমাকে বার করতে হয় যে μ0/4 ইন্টু আই বাই b/2, b/2 লিখলাম, ইন্টু 2 সাইন থিটা, আবারও সেম। বাট এই ক্ষেত্রে ওর যে ইয়েটা হবে, ওর যে সাইন থিটাটা হবে, এটা তো লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটা কত, এই টোটালটা যেহেতু বি, তাহলে এটা হবে b/2, তাই লম্ব দূরত্বটা b/2। বাট ওর ক্ষেত্রে এই যে ইয়েটা হবে, লম্ব দূরত্বের কতটা এই পাশে আর কতটা এই পাশে তারটা বিস্তৃত, সেটা মানে এটা হচ্ছে ওর জন্য থিটা বা এটা হচ্ছে ওর জন্য থিটা। তাহলে আমার দরকার কি, সাইন থিটা। তাহলে এর যদি সাইন ভ্যালু আমাকে বার করতে হয়, তাহলে আমাদের কী হবে না, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে লম্বটা কত, লম্বটা হচ্ছে a/2, করি আমি এখানে μ0/4 ওকে, আই বাই b/2 ইন্টু 2 ইন্টু সাইন থিটা মানে কি বললাম, লম্বটা হচ্ছে a/2 ডিভাইডেড বাই অতিভুজটা হয়েছে বললাম এই গল্পটা, যে রুট ওভার a/2 তার স্কোয়ার প্লাস b/2 তার স্কোয়ার। কথাটা ক্লিয়ার হলো? আশা করি কোনো ধরনের কোনো সমস্যা নেই। যেখানে যেখানে এ ছিল সেখানে সেখানে বি হয়ে গেলো জাস্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিসই পাবো, সেটা হচ্ছে μ0/4 2i/b, এই দুই কেটে যাবে, মানে এ থাকছে, আর নিচটাতে থাকবে a স্কোয়ার বাই বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4, ওটা 4টা নিচে 2 আসবে, 2টা ওপরে চলে যাবে, তাহলে ওপরে গেলে 2 2 4 আর নিচের একটা 4, এটা কেটে গেল। আবার এটার মানে হচ্ছে এডি যেমন বার হবে বিসিও সেরকমই বার হবে। এটা হলো বক্তব্য আমার। এবার যদি টোটাল ম্যাগনেটিক ফিল্ড আমাকে বার করতে বলে, টোটাল ম্যাগনেটিক ফিল্ড যদি আমাকে বার করতে বলে সাপোজ, তাহলে আমরা কি করে বার করব, এর ডাবল টাইমস নেব যুক্ত এর ডাবল টাইমস নেব। তাহলে করি সেটা। এর ডাবল টাইমস নেওয়া মানে হচ্ছে এর ডাবল টাইমস এরও ডাবল টাইমস, তাহলে 2 নিয়ে কমন নিয়ে এটাকে যোগ করবো জাস্ট, μ0/π ওকে, bi/a, শুধু এ কেন, এর সাথে আরেকজন আছে, তাহলে আমি এক কাজ করছি, i ইন্টু b/a ইন্টু 1/√ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওর হচ্ছে μ0/π a/b ইন্টু 1/√ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কথাটা ক্লিয়ার হলো? এর a/b, এর b/a, এটা হচ্ছে বক্তব্য। তাহলে আমি যদি আবার কমন নিই μ0i/π, তারপরে এইটা, এগুলোকে যদি আমি কমন নিয়ে নিই, আশা করছি আমি কিছু ভুল করব না। তো তাহলে করা যাক, 2 কমন নিলাম, μ0/π ওপরে i, তার সাথে আবার নিচে কে আছে, নিচে আছে √ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এগুলো প্রত্যেকটা যদি আমি কমন নিই তাহলে আমাদের কাছে পড়ে থাকছে b/a প্লাস a/b। আবার আমাকে লসাগু নিতে হবে। লসাগু যদি নিই আমি, তাহলে আমাদের কাছে যেটা পড়ে থাকবে সেটা কিছুটা এই ধরনের, যে 2 ইন্টু μ0i/, ঠিকই আছে, উত্তর মিলে যাবে, অসুবিধা নেই, √ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা রাখলাম, ইন্টু এবি নিলাম লসাগু, তাহলে উপরে থাকবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে একটা করে ঘাত কমে যাবে। প্রথমে আমি ভুল ভাবছিলাম যে হয়তো আমার উত্তরটা ম্যাচ করবে না, না উত্তরটা ম্যাচ করবে, কোনো অসুবিধা নেই, ইভেন করেই গেছে। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড TMF, টোটাল ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমাদের কাছে কি আসবে, 2 ইন্টু μ0i/a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট আছে, মানে হাফ, আর ওপরে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনলি, আর নিচে কে আছে AB। এটা কাটলে ওপরে একটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 1/2 পড়ে থাকলো, তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে কি 2 μ0i/ab, তার সাথে আছে √ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্ড এটাই আমাদের অ্যান্সার।
হ্যাঁ, ওই 8-4 ভাগ হয়ে যাবে, আর কিছু না। আর লাস্ট প্রশ্ন এই ভিডিওর, সেটা হচ্ছে 9 নাম্বারের। সেটার কিছু নেই, সেটা অনেক সোজাই আছে, অসুবিধা নেই। জাস্ট ছবিটা দেখে ঘাবড়ানোর মতো কিছু নেই। এইভাবে একটা সেমি সার্কুলার আছে, বাট ছোটো সেমি সার্কুলার, আর এইভাবে একটা বড় সেমি সার্কুলার আছে, এইভাবে আছে, তার একটা সেন্টার আছে। এই সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করতে হবে। ডিরেকশানটা আমাকে দিয়ে দিয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, এইভাবে কারেন্ট যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। তাহলে এই দুটো তারে, অর্থাৎ এই তারে আর এই তারে কোনো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে না, বিকজ এই দুটো তারের এক্সটেন্ডেড ভার্সনে কিন্তু পয়েন্টটা চলে আসছে। কোনো তারের বর্ধিতাংশ জায়গায় যদি উল্লেখিত তারের যেখানে ম্যাগনেটিক ফিল্ড বার করছি সেই তারের যদি অংশ চলে আসে, তাহলে সেখানে তার দ্বারা কোনো ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় না। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে এই একটা সেমি সার্কেলের জন্য আর এই একটা সেমি সার্কেলের জন্য, এই দুটো কারণেই কিন্তু আমাদের ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে হবে। তাহলে ছোটো সেমি সার্কেলের জন্য আমরা বার করবো প্রথমে ছোটো সেমি সার্কেল। ছোটো সেমি সার্কেলের জন্য কী হয়, মিউ জিরো, মানে সূত্র রাখি মিউ জিরো, এন তো নেই, বাদ দিয়ে দাও, মিউ জিরো I/2R, এটা হচ্ছে বিষয়। তাহলে একবার ছোটোটা হচ্ছে R2, বড়োটা হচ্ছে R1, তাহলে মিউ জিরো I/2, ছোটোটা হচ্ছে, আর নিচটা যত ছোটো হবে তত তো বেশি বড়, মানে 1/R2 - 1/R1, এটা হবে অ্যান্সার। না, বিয়োগ কেন করবো, যোগ করবো। আর হ্যাঁ, যোগ করলে তো লেঠাই চুকে গেলো, যোগ করবো, একই দিকে হবে না, এটার জন্য এটা ঢুকছে, এটা বেরোচ্ছে, অর্থাৎ তলার সাপেক্ষে বহির্মুখীভাবে লম্ব, এখানে ঊর্ধ্বমুখী দিয়েছে। যাই হোক, বহির্মুখী হোক ঊর্ধ্বমুখী হোক, সেটা স্ট্রাকচারটা যেমন আছে তার উপরে ডিপেন্ড করছে। বহির্মুখীভাবে লম্ব, আমি বোর্ডের সাপেক্ষে বললাম। ও ঊর্ধ্বমুখী তো বলবে, কারণ বই তো এমনি থাকে, তার তো ওপর, আমার তো এটা ওপর, তোমাদের দিকটা বহির্মুখীভাবে লম্ব, আমাকে তো বোর্ডের সাপেক্ষে আঁকতে হবে। আশা করি জিনিসটা বোঝা গেল, দুটো ডিরেকশন সেম দিকে, তাই যোগ করে নিলাম, আর এটা নির্ণয় রাশিমালা, হোয়াট এভার। আশা করি 9টা প্রশ্ন তোমাদের ভালোভাবে বুঝতে পারা গেছে। বুঝতে না পারলে যেটা করতে হবে সেটা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে, বুঝতে পারলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করবো তড়িৎচুম্বকত্ব অধ্যায় থেকে প্রবলেম সেট 2 10 থেকে 18 প্রশ্ন নিয়ে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো, সাবধান থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।